সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। ভারতের দাদাগিরি ধ্বংসের মুখে বাংলাদেশে তুরস্কের সঙ্গে গোপন অস্ত্র কারখানা, ভারত কেঁপে উঠবে কেন? বাংলাদেশ মিলিটারি। ঢাকা থেকে একটি নীরব কিন্তু গভীর পরিবর্তন শুরু হয়েছে। এক ধাপে বাড়ছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা। সেই ঢেউ এখন পৌঁছে গেছে নয়াদিল্লির প্রতিরক্ষা করিডর পর্যন্ত। চট্টগ্রামে তুরস্কের সহযোগিতায় গড়ে উঠেছে একটি অত্যাধুনিক অস্ত্র কারখানা, একটি প্রকল্প যা কেবল অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করবে না, বরং পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকেই এক ধাক্কায় পরিবর্তন করতে পারে। আজ আমরা বিশ্লেষণ করব কি চলছে, কেন এটা বিপ্লবী, আর এর রাজনৈতিক স্ট্র্যাটেজিক প্রভাব কি হতে পারে। ঘটনার কেন্দ্রবিন্দু হল চট্টগ্রামের প্রাণকেন্দ্র। এই স্থানটিতে ছিল 54.999 একর বিশাল একটি জমি, যা একসময় পরিচিত ছিল জলিল টেক্সটাইল মিলস নামে। এটি বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন ছিল। দীর্ঘদিন ধরে এই মিলটি ছিল পরিত্যক্ত, অচল, ইউটিলিটি বিল সহ বিভিন্ন আর্থিক দেনার ভারে ছিল জর্জরিত। কিন্তু এই অচল সম্পত্তি আজ প্রতিরক্ষা খাতের জন্য আশার আলো নিয়ে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য এই জমি অধিগ্রহণ ছিল এক কৌশলগত পদক্ষেপ। প্রতি মূল্যে এই সম্পদ এখন চলে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। আর এই হাত বদলের ফলেই শুরু হচ্ছে এমন এক সমরাষ্ট্র নির্মাণের পথ চলা, যা পূর্বের চেয়ে আরও ভয়ঙ্কর, আরও আধুনিক এবং আরও উচ্চমাত্রার প্রযুক্তি নির্ভর। এই প্রকল্পটি কেবল একটি কারখানার ইট বালুতে সীমাবদ্ধ থাকছে না, কারণ এবার বিষয়টি দেশীয় প্রযুক্তি দিয়ে নয়, বরং সরাসরি আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়িত হতে চলেছে। এই অংশীদারিত্বের নাম তুরস্কের। র্যাপকন ইস্তাম্বুল ভিত্তিক এই প্রতিরক্ষা প্রতিষ্ঠানটির নাম এখন বিশ্বের বহু দেশের সেনাবাহিনীর কাছে অত্যন্ত পরিচিত এবং বিশ্বস্ত, কারণ তারা যুক্তরাষ্ট্র, পাকিস্তান সহ বহু রাষ্ট্রে আধুনিক আর্টিলারি সেল তৈরির স্থাপনা গড়ে তুলেছে। তাদের প্রযুক্তি সামরিক মহলে উচ্চ প্রশংসিত। এবার সেই একই প্রযুক্তি, সেই একই সামরিক নির্মাণের সক্ষমতা আসছে বাংলাদেশের মাটিতে। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি BOF, যা বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণাধীন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান, ইতোমধ্যে র্যাপকনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় র্যাপকনের প্যাটেন্টকৃত ফ্রি ফ্লো ফার্মিং টেকনোলজি এবং উন্নত কম্পিউটার নিয়ন্ত্রিত মেটাল ফার্মিং মেশিন সরাসরি ব্যবহৃত হবে চট্টগ্রামের এই নতুন কারখানায়। এই ব্যাপক উদ্দেশ্য একটাই, দেশের মাটিতে তৈরি করতে হবে 150 কিলোমিটার কামানের গোলা। এই গোলাগুলো এতদিন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে বিপুল ব্যয়ে বিদেশ থেকে আমদানি করে আনতে হতো। র্যাপকনের এই প্রযুক্তি বাংলাদেশের সেই আমদানি নির্ভরতা মুহূর্তের মধ্যে ভেঙে দিতে চলেছে। র্যাপকনের কর্পোরেট কমিউনিকেশন অফিসার ওগরসেম গোরপিনার এক বিবৃতিতে এই সহযোগিতার গভীরতা নিয়ে আলোকপাত করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ আমাদের বেছে নিয়েছে কারণ আমরা এমন এক প্রযুক্তি ব্যবহার করি যা বিশ্ববাজারে প্রচলিত প্রতিযোগিতার তুলনায় অনেক এগিয়ে। এই বক্তব্যই স্পষ্ট করে যে এটি শুধু একটি সাধারণ ব্যবসায়িক চুক্তি নয়, এটি একটি নির্ভরতা ও আস্থার সম্পর্ক, যেখানে তুরস্ক বিশ্বাস করছে বাংলাদেশের সম্ভাবনাময় এবং বাংলাদেশ নিচ্ছে তুরস্কের প্রযুক্তি শক্তিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করার সুযোগ। কিন্তু এই সহযোগিতা কেবল কামানের গোলা তৈরির মধ্যেই শেষ নয়। র্যাপকন শুধু বাংলাদেশ সেনাবাহিনীর জন্য গোলা বানাবে না, বরং এই অত্যাধুনিক প্রযুক্তি বাংলাদেশের বেসামরিক শিল্পেও ছড়িয়ে পড়বে। তেল ও গ্যাস, মেটাল ফার্মিং, এমনকি মহাকাশ প্রকল্পেও ব্যবহৃত হবে এই প্রযুক্তির অপার সম্ভাবনা। অর্থাৎ এই কারখানাটি শুধু যুদ্ধাস্ত্র তৈরির কেন্দ্র হবে না, বরং পুরো দেশের প্রযুক্তিভিত্তিক শিল্প বিপ্লবের অন্যতম প্রধান চাবিকাঠি হয়ে উঠতে যাচ্ছে। এটি দেশকে আধুনিক প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নিয়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই কারখানাটি শুধু একা চট্টগ্রামে গড়ে উঠছে না। একই পরিকল্পনার অধীনে সমান তালে আরও একটি সমরাস্ত্র তৈরির ফ্যাসিলিটি নির্মিত হবে নারায়ণগঞ্জে।
সেখানেও র্যাবকন এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে কাজ করবে। এর মানে হল দুটি ভিন্ন ভৌগোলিক অবস্থানে দুটি ভিন্ন অস্ত্র নির্মাণ কেন্দ্র, যার মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চল একযোগে প্রতিরক্ষায় শক্তিশালী হয়ে উঠবে। চট্টগ্রামের এই কারখানাটি নিয়ে প্রতিবেশী ভারতের অস্বস্তি বোধ করার আরও একটি কারণ রয়েছে, এর কৌশলগত অবস্থান। এটি ভারতের সীমান্ত থেকে মাত্র ৬২ কিলোমিটার দূরে। এই ভৌগোলিক নৈকট্য শুধুই একটি তথ্য নয়, এটি এক গভীর সামরিক বার্তা। এই কারখানার অবস্থান এমন একটি পয়েন্টে যেখান থেকে যে কোনো সময় সেনা সরঞ্জাম পাঠানো কিংবা দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব। প্রতিরক্ষা মহলে একে দেখা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট জোন হিসাবে। ফলে সামরিক দিক থেকে এই কারখানার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পূর্বাঞ্চলীয় সীমান্ত রক্ষা এবং কৌশলগত লজিস্টিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ। যে বিষয়টি দর্শকদের চোখে আনা দরকার সেটি হল এই কারখানার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর স্বনির্ভরতা যে মাত্রা পেতে যাচ্ছে তা আগে কখনো হয়নি। এতদিন বাংলাদেশ বিদেশ থেকে অস্ত্র আমদানি করত, বিদেশি কারখানায় তৈরি হওয়া অস্ত্রের ওপর নির্ভর করে থাকত, আন্তর্জাতিক বাজার, রাজনৈতিক সম্পর্ক এবং রপ্তানির শর্তের ওপর। কিন্তু এখন দেশের ভেতরেই তৈরি হবে সেই সব কামানের গোলা, আর্টিলারি সেল এবং অন্যান্য ভয়ঙ্কর অস্ত্র। কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কোনো আমদানি শুল্ক বা রাজনৈতিক টানাপড়ে কোনো কিছুই আর সেনাবাহিনীর অস্ত্রপ্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে না। এই সমরাস্ত্র উৎপাদন শুধু দেশকে নিরাপদ রাখবে না, ভবিষ্যতে এটি দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রগুলোতে রপ্তানিরও বড় উৎস হতে পারে। এই সমরাস্ত্র উৎপাদন শুধু দেশকে নিরাপদ রাখবে না, ভবিষ্যতে এটি দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রগুলোতে রপ্তানিরও বড় উৎস হতে পারে। যেমনটা ইতোমধ্যেই পাকিস্তানের র্যাবকনের প্রযুক্তিতে উৎপাদিত অস্ত্র যাচ্ছে বিভিন্ন মুসলিম প্রধান রাষ্ট্রে। সেই একই পথ অনুসরণ করে একদিন বাংলাদেশও হয়তো নিজের সমরাস্ত্র নিজের হাতেই বানিয়ে অন্যদের সরবরাহ করবে। সেই সম্ভাবনার বীজ আজ বপন করা হচ্ছে এই নতুন কারখানায়। এদিকে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে তুরস্কের যৌথ বিনিয়োগে নির্মাণাধীন এই দুই সমরাস্ত্র কারখানা ঘিরে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদাই পূরণ হবে না, এই কারখানাগুলোর মাধ্যমে গড়ে উঠবে এক ধরনের প্রতিরক্ষা করিডর, যার অবস্থান হবে দক্ষিণ এশিয়ার বুকে। আর এতেই অস্বস্তিতে পড়েছে প্রতিবেশী ভারত, কারণ তারা ভালো করেই জানে বাংলাদেশ এখন তুরস্কের মতো একটি কৌশলগত রাষ্ট্রকে সরাসরি প্রতিরক্ষা জোটের অংশীদার হিসাবে আমন্ত্রণ জানাচ্ছে। এমনকি সেই অংশীদারিত্ব কেবল সামরিক সরঞ্জামের কেনাবেচা নয়, কারখানা স্থাপন, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার ক্ষেত্রেও বিস্তৃত হয়ে পড়ছে। এই অংশীদারিত্ব কোনো হঠাৎ করে গঠিত ঘটনা নয়, দীর্ঘদিন ধরে এই কূটনৈতিক সম্পর্ক ধাপে ধাপে গড়ে তোলা হচ্ছে। এই সূচনা হয়েছিল আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে, যেখানে বাংলাদেশের পক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে। সেই বৈঠকে এরদোয়ান বাংলাদেশকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। এরপর তুরস্ক সফরে দাবাটে দল ইউনুস গ্রহণ না করলেও পিছিয়ে থাকেনি বাংলাদেশ সরকার। চলতি বছরের এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী সরাসরি আঙ্কারা সফরে যান, যেখানে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এ প্রতিরক্ষা অংশীদারিত্ব শুধু দুই দেশের মধ্যে সমঝোতার নয়, এটি একটি উইন উইন মডেল, যেখানে বাংলাদেশ যেমন প্রযুক্তি পাবে তেমনি তুরস্ক পাবে একটি নতুন এবং নির্ভরযোগ্য বাজার। বাংলাদেশে যে অস্ত্র তৈরি হবে তার বড় অংশ রপ্তানি করারও পরিকল্পনা রয়েছে। তবে তার চেয়েও বড় বিষয় হল বাংলাদেশ সেনাবাহিনী নিজেই এসব অস্ত্র ব্যবহার করবে। ইতিমধ্যে কয়েকটি চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। এই চুক্তিগুলোর আওতায় এমন অস্ত্র থাকবে যা এখনও বাংলাদেশে নেই, বিশেষত ব্যালিস্টিক মিসাইল। বাংলাদেশের সামরিক বিশ্লেষকেরা বহুদিন ধরেই বলে আসছেন দেশে একটি ব্যালিস্টিক মিসাইল রেজিমেন্ট থাকা জরুরি, কারণ যুদ্ধক্ষেত্রে যদি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রথমে নিষ্ক্রিয় করে দেওয়া না যায়, তাহলে নৌ ও বিমান বাহিনীর কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ে। এর জন্য শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল SRBM হতে পারে সবচেয়ে কার্যকর একটি অস্ত্র। আর এই অস্ত্রের জন্য এবার বাংলাদেশের আগ্রহ তুরস্কের দিকে। তবে সমস্যা হচ্ছে বাংলাদেশ এখনও MTCR মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য নয়। ফলে 300 কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল কেনা বাংলাদেশ
বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে কঠিন। অধিকাংশ দেশ তাই সাধারণত 280 থেকে 290 কিলোমিটারের মধ্যে রেঞ্জ সীমাবদ্ধ রাখে। কিন্তু এর একটি কূটনৈতিক সমাধান আছে, যৌথ উৎপাদন। যদি কোনো দেশ যৌথভাবে মিসাইল তৈরি করে তাহলে সেই আন্তর্জাতিক আইন আর ততটা প্রযোজ্য না। এই সুযোগটাই বাংলাদেশ এখন কাজে লাগাতে যাচ্ছে। গুঞ্জন রয়েছে বাংলাদেশ ইতোমধ্যেই তুরস্কের বোরাখান ব্যালিস্টিক মিসাইল সিস্টেম নিয়ে গোপন আলোচনায় নেমেছে। যদিও সরকারিভাবে কোনো স্বীকৃতি এখনও আসেনি, তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশ সেনাবাহিনী কিছুদিন আগেই 280 কিলোমিটার রেঞ্জে অস্ত্রের জন্য অফিসিয়াল ইভ্যালুয়েশন করেছে। আর ঠিক এই রেঞ্জেই পড়ে তুরস্কের বোরাখান মিসাইল। এটি একটি ভয়ঙ্কর কৌশলগত অস্ত্র, যার রেঞ্জ 280 থেকে 300 কিলোমিটার। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি বাংলাদেশের মাল্টি ক্যালেন্ডার লঞ্চার সিস্টেমের সাথেও সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ নতুন কোনো প্ল্যাটফর্ম কিনতে হবে না, পুরাতন প্ল্যাটফর্মেও এর ব্যবহার সম্ভব। তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রকেটসান এই বোরাখান মিসাইল তৈরি করে থাকে এবং জানা গেছে বাংলাদেশের উচ্চপদস্থ সেরা কর্মকর্তারা ইতিমধ্যে এই মিসাইলের বিভিন্ন সংস্করণ পরিদর্শন করেছেন। একাধিক প্রতিনিধি দল তুরস্ক সফর করেছে এবং সেখানকার পরীক্ষণ স্থানে গিয়ে অস্ত্রগুলো ঘুরে দেখেছে। অথচ এসব তথ্য এখনও গণমাধ্যমে আসেনি। সবকিছুই চলছে নীরব আলোচনার মাধ্যমে, যা এই সামরিক অংশীদারিত্বের গভীরতা নির্দেশ করে। গত কয়েক বছরে বাংলাদেশ যে পরিমাণ তুর্কি অস্ত্র কিনেছে তা আগের যে কোনো সময়কে ছাড়িয়ে গেছে। বাইরাক্তার TV-2 ড্রোন, কোবরা সাজোয়াজান, আজান মাইন প্রোটেক্টেড ভেহিকেল, আধুনিক রাডার সিস্টেম সহ অন্তত 15 প্রকারের অস্ত্র বাংলাদেশের কাছে হস্তান্তর হয়েছে। আর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং পূর্ণাঙ্গ অস্ত্র কারখানা। এই পুরো বিষয়টিকে যদি এক কথায় বলতে হয় তবে এটি বাংলাদেশের সময়। আজকের দিনে যখন প্রতিটি রাষ্ট্র প্রতিরক্ষায় প্রযুক্তি নির্ভর এবং কৌশলগত হয়ে উঠেছে, তখন বাংলাদেশও আর পিছিয়ে নেই। তুরস্ক, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউক্রেন সব কয়টি রাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা গড়ে তোলার যে পরিকল্পনা বাংলাদেশ বাস্তবায়িত করছে, তা দেশকে শুধু শক্তিশালী করবে না, ভবিষ্যতে এক বিশ্বস্ত অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবেও পরিচিত করবে। বাংলাদেশ সেনাবাহিনীর এই সমরাস্ত্র কারখানা এখন আর শুধু একটি প্রজেক্ট নয়, এটি একটি নতুন অধ্যায়, একটি নতুন ভরসার প্রতীক। তুরস্কের মতো একটি যুদ্ধ পরীক্ষিত দেশের সঙ্গে হাত মিলিয়ে যে পথে হাঁটছে বাংলাদেশ, তার নাম আত্মনির্ভরতা। আর সেই পথে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম, যা দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্র পাল্টে দিতে চলেছে। দর্শক শ্রোতা, আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায়। নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।